দর্শক, আজকে একটা রিপোর্ট পড়ছিলাম যে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ কিভাবে তার দেশ ছেড়ে পালিয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশে মাত্র কয়েক মাস আগে শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, ঠিক একই কায়দায় অনেকটাই মিল। যেমন শেখ হাসিনা কাউকে বুঝতে দেননি, কাউকে জানাননি। ওই যে প্রেসিডেন্ট বলেছেন যে তিনি তো চলে গেলেন, আমাকে তো কিছু বলে গেলেন না। তার মানে প্রেসিডেন্টকেও জানাননি, মন্ত্রীদেরকেও জানাননি, কেউ জানে না। শুধুমাত্র জানতো কে? শেখ রেহানা, জয়, পুতুল। অনেকটা বাশার আল আসাদ কিন্তু তেমনই। তিনি যেই রাজপ্রাসাদে থাকতেন সেখানকার কেউ জানতো না, তার মন্ত্রীরা জানতো না। আগের দিন তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে নিয়ে বৈঠক করেছেন, তারাও বুঝতে পারেননি যে পরদিন ভোরবেলায় তিনি পালিয়ে যাবেন। কেউ বুঝতে পারেননি। তিনি যখন বাসা ছেড়ে যান তখন সবাই জানেন যে তিনি যাচ্ছেন, আবার ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সেখান থেকে তিনি যান হচ্ছে রাশিয়ার একটা বিমান ঘাঁটিতে, সিরিয়া অবস্থিত। সেই বিমান ঘাঁটি থেকে তিনি সোজা চলে যান মস্কোতে। কি অদ্ভুত মিল! এমনকি মানে তার এখানে বলা হচ্ছে যে ঘনিষ্ঠ দুই মামাতো ভাই, তারা যখন কি শেষ মুহূর্তে টের পেলেন যে মানে বাশার আল আসাদ পালিয়ে গেছেন, তারাও তখন পালানোর চেষ্টা করলেন, কিন্তু লেবানন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে তারা ধরা পড়েন, একজন গুলি খেয়ে মারা যান, আরেকজন আহত হন। এমনই ঘটনা। বাশার আল আসাদের পরিবার আগেই মস্কোতে ছিল, তার স্ত্রী এবং 3 সন্তান সম্ভবত। এখানে দেখেন তিনি যে দিল্লিতে গেছেন, দিল্লিতে কে ছিল? দিল্লিতে ছিল তার কন্যা সাইমা ওয়াজেদ, পুতুল। তাহলে এক অর্থে মিল আছে। সবচেয়ে বড় মিল আছে যে ওই যে রাডার, মানে কোথায় তাকে বহনকারী যে বিমানটা কোথায় যাচ্ছে, রাডারে ধরা পড়েনি। ঠিক একইভাবে বাশার আল আসাদের যেই বিমানটা গেছে তাতে নিরাপত্তার কারণে সেটাও রাডারে কেউ টের পায়নি যে এই বিমানটা কোথায় গেল। অনেকটা মিল আছে। এখানে বলা হচ্ছে যে তার ঘনিষ্ঠ সহযোগী, সরকারি কর্মকর্তা, এমনকি স্বজনরা সবাই আসাদের সিরিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার নিয়ে একদম পুরোপুরি অন্ধকারে ছিলেন। ঘটনাটি সম্পর্কে জানাশোনা 1 ডজনের বেশি ব্যক্তি রয়টার্সকে এই তথ্য জানান। রয়টার্স এই রিপোর্টটা করছে যে কিভাবে বাশার আল আসাদ পালিয়ে গেছেন। শুধু যদি কম্পেয়ার করতো রয়টার্স যে হাসিনার পালানো আর বাশার এর পালানোর মধ্যে পার্থক্যটা কি, তারা দেখতো যে অনেক ক্ষেত্রে মিল আছে। সিরিয়া ছাড়ার আগের দিনও বাশার আল আসাদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বৈঠক করেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেছিলেন। বৈঠকে দেশটির প্রায় 30 সেনা ও নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থাকা একজন কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রেসিডেন্ট আসাদ নিশ্চয়তা দিয়েছিলেন রুশ বাহিনী তাদের সহায়তা করতে এগিয়ে আসবে। কিন্তু আসাদ কিন্তু ভালো করেই জানে, বাশার আল আসাদ, যে রুশ বাহিনী আসবে না। মানে যখন নাকি 12 দিনের মধ্যে তো দামেস্ক দখল হয়, তো শুরুতে যখন নাকি আলেপ্পো দখল হয়ে যায়, গুরুত্বপূর্ণ শহর, তখন পরদিন তিনি গিয়েছিলেন রাশিয়ায়। রাশিয়ায় যেয়ে তিনি যে বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গে, তাদের সহযোগিতা চান। তখনই তারা আসলে বলেন যে না, এখন আর সম্ভব না, তাদের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে এখন ইউক্রেন। তিনি কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসেন। ফিরে আসলেও তিনি কিন্তু কাউকে এটা প্রকাশ করেননি যে তিনি ফেল করেছেন, মানে তারা কোনো সহায়তা দেবে না, সামরিক কোনো হস্তক্ষেপ করবে না। তো ফেল হয়ে আসার পর এই পুরো বিষয়টা গোপন রাখে, যে যাতে কেউ সন্ত্রস্ত হয়ে যাতে পালিয়ে না যায়। আর যদি মানে আগেভাগে তারা পালিয়ে যায়, তাহলে মানে আরো অনিরাপদ হয়ে যাবে বাশার আল আসাদের জীবনটা। সে কারণে সবাইকে তিনি বুঝতে দেননি, গোপন রাখেন। যেমন দেখেন ওই শেখ হাসিনা, দেখেন যে যখন নাকি তিনি যান, আগের দিনও পুলিশ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। যেদিন তিনি যান সেই দিন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সেখানে ছিলেন। পরে 3 বাহিনীর প্রধান সেখানে যান এবং তাকে বলেন যে আপনি মানে সরে যান, যে 40 মিনিটের মধ্যে চলে আসবে। তখনও কিন্তু তিনি সেখানে অবস্থান করছিলেন। তার মানে হাসিনা যেমন তার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আগের দিন,
কাউকে বুঝতে দেননি যে পরের দিন তিনি পালিয়ে যাবেন। ঠিক বাশার আল আসাদও কিন্তু একইভাবে, তিনিও কাউকে বুঝতে দেননি। এখানে বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে আসাদ যে সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালাবেন সেটা বৈঠকে উপস্থিত কেউ বুঝতে পারেনি। বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই কথা, কেউ বুঝতে পারেনি। সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের প্রাথমিক কাজ সেরে সেখানকার কর্মকর্তাদের বাশার আল আসাদ বলেছিলেন তিনি বাসায় ফিরবেন, কিন্তু তা না করে বিমানবন্দরে চলে যান বলে জানান তার ঘনিষ্ঠ এক সহযোগী। আসাদের গণমাধ্যম উপদেষ্টা বোথাইনা সাবান আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তাকেও নিজের বাড়িতে ডেকে এনেছিলেন, বলেছিলেন তার জন্য একটা ভাষণ লিখতে হবে। শেখ হাসিনা যেমন ভাষণ দিতে চেয়েছিলেন, খবর দিয়েছিলেন বিটিভি, ঠিক একইভাবে, কিন্তু আর ভাষণ দেওয়া হয়নি। বা বাশার আল আসাদের ক্ষেত্রেও তাই, তিনিও ভাষণ দিতে পারেননি। অথচ বলেছিলেন যে তার জন্য একটা ভাষণ লিখতে হবে। বুথাইনা, তার যে মানে গণমাধ্যম উপদেষ্টা বুথাইনা জানান, তিনি যখন আসাদের বাড়িতে পৌঁছান তখন সেখানে অন্য কেউ ছিল না, মানে ততক্ষণে চলে গেছে। আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান আরব রিফর্ম ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক নাদিম হৌরি জানান, আসাদ শেষ পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখতে পারেননি, সেনাদের জড়ো করতে পারেননি, সমর্থকদের নিজ নিজ ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন। মস্কোয় রাজনৈতিক আশ্রয়ে থাকা বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। তবে একেবারে শেষ সময়ে তার আশেপাশে থাকা অন্তত 14 জন ঘনিষ্ঠ জনের সঙ্গে তারা কথা বলেছেন, তাদের কেউ নাম পরিচয় প্রকাশ করতে চাননি। আচ্ছা, তারা বলছে যে আসাদ যে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন সেটা তিনি তার ছোট ভাই মাহেরকেও জানাননি। মাহের সিরিয়ার সেনাবাহিনীর অভিজাত সশস্ত্র ডিভিশনের কমান্ডার ছিলেন। একটি সূত্র বলছেন যে দামেস্কের পতনের পরপরই একটি হেলিকপ্টারে চড়ে ইরাকে যান মাহের, সেখান থেকে রাশিয়া যান। সিরিয়ার সহযোগী ও লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলেন, বাশার আল আসাদ তার 2 মামাতো ভাই এহাব আর ইয়াদ বিদ্রোহীদের ধেয়ে আসার মুখে দামেস্ক ফেলে চলে যান। পরে এই 2 ভাই একটি ব্যক্তিগত গাড়িতে করে লেবানন সীমান্তের দিকে পালানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। বিদ্রোহীদের গুলিতে নিহত হন এহাব, আহত হন ইয়াদ। তবে এই বিষয়ে কোনো পক্ষে আনুষ্ঠানিকভাবে কিছু জাননি। আসাদ নিজেও রোববার ভোরে একটা উড়োজাহাজে দামেস্ক থেকে উড়াল দেন। বিদ্রোহীরা যখন রাজধানীতে ঢুকে পড়েন তখন তিনি এমনভাবে দেশ ছাড়েন যে তাকে বহনকারী জাহাজের রাডারে শনাক্ত করা যায়নি। এর মধ্য দিয়ে আসাদের 53 বছরের পরিবারের 53 বছরের শাসনের অবসান হয়, আর বাশার আল আসাদের 24 বছরের তার যে শাসন আমল সেটার সমাপ্তি ঘটে। দামেস্ক ছেড়ে আসাদ শুরুতে সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে যান বলে সূত্র জানিয়েছে। সেখান থেকে তাকে মস্কোয় উড়িয়ে নেওয়া হয়। সেখানে আগে থেকে তার স্ত্রী আসমা আসাদ ও তাদের 3 সন্তান অপেক্ষায় ছিলেন। যেমন শেখ হাসিনা যখন যান তখন দিল্লিতে নিশ্চয়ই পুতুল অপেক্ষা করছিলেন, ঠিক অনেকটাই তেমন, অনেকটা মিল আছে। আসলে স্বৈরশাসকদের পতন এবং পলায়ন বোধহয় একই রকম হয়, সেটা সিরিয়া হোক আর বাংলাদেশ হোক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।